This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরাও যে শহরে বা শহরতলিতে থাকি সেখানেও তো কত বহুতল, তাই না? আকাশ ছোঁয়া বাড়ি, অজস্র বাড়ি তৈরি হয়েছে, আরো অসংখ্য বহুতল তৈরি হচ্ছে। আজ বার্মা, কাল বাংলা নয় তো? এই ধরুন কলকাতা বা শহরতলি, এখানে ভূমিকম্প হবে না এমন কথা তো হলফ করে কেউ বলছে না। উল্টে কেন্দ্রকে দেওয়া রিপোর্টে ভূবিজ্ঞানীরা বলেই দিয়েছেন, স্পষ্ট করেছেন, কলকাতার কাছে যে ইয়োসিন হিঞ্জ রয়েছে তাতে সর্বোচ্চ 6.8 মাত্রার ভূমিকম্প হতে পারে। পশ্চিমবঙ্গে কলকাতা এবং এইবার বাংলাদেশ পুরো নিয়ে একটা বেঙ্গল বেসিনের আমরা প্রেডিক্ট করেছি 6.8 6.8 সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প হতে পারে ফ্রম নিয়ার ফিল্ড রিজন 200 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। এছাড়াও আপনি যদি নর্থ ইস্টে যান সেখানে প্রায় ভূমিকম্পের ম্যাক্সিমাম ম্যাগনিটিউড যেটা হতে পারে সেটা শিলং রিজিয়নে হবে 8.8। ওইদিকে ইন্দো মায়ানমার যেখান থেকে এই ভূমিকম্পটা গতকালের ভূমিকম্পটা হয়েছে সেখানে হতে পারে 8.7। মিশমি ব্লক যেখানে আসাম আর্থকোয়েক হয়েছিল সেখানে হতে পারে 9.2 এবং দার্জিলিং সিকিম হিমালয়া সেখানে হতে পারে 8.3। অতএব আর কলকাতার নিজস্ব সোর্স হচ্ছে 6.8। যদি সত্যি হয় তাহলে এমন ছবি আমাদের দেখতে হবে না তো? এটা কাল্পনিক ছবি, কিন্তু আশা করব এই ছবি আমাদের দেখতে হবে না। কিন্তু কতদিন ছবিটা কাল্পনিক থাকবে তার অনেকটাই নির্ভর করছে প্রকৃতির উপর এবং প্রশাসন, প্রমোটার, ডেভেলপারদের উপর, যারা বাড়ি তৈরির পারমিশন দিচ্ছেন এবং যারা আমাদের ঘরদোর তৈরি করছেন। কারণ কলকাতার নিচেও ভয়ের ভাঁড়ার। শুধু ভূমিকম্পেই সব ক্ষতি হয় না, কাঁপনির ঠেলায় মাটি গলে গিয়ে, হ্যাঁ ঠিক শুনছেন, মাটি গলে গিয়ে ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে, যাকে বলে লিকুইফ্যাকশন। মায়ানমার বা থাইল্যান্ডের ভূগর্ভে ঠিক এই ঘটনাই ঘটেছে। এই সর্বনাশ কলকাতা শহরতলিতেও কি হতে পারে? যদি হয় তাহলে এত বহুতল, এত ফ্ল্যাট, সেই ধাক্কা আদৌ সইতে পারবে তো? সব বিস্তারিত বলবো। তার আগে দেখিনি মায়ানমার থেকে থাইল্যান্ড এভাবে ক্ষতির মাসুল কেন গুনল। ভারতীয় প্লেট যেখানে একটু একটু করে বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, সেই সাবডাকশন জোনেই শুক্রবারের ভূমিকম্প হয়েছে। শক্তিশালী ভূমিকম্প, প্রথমে 7.5 মাত্রার ভূমিকম্প, তার খানিকক্ষণের মধ্যেই 7 মাত্রার আফটার শক। এবং সেটাও কোথায় হয়েছে? দুটো ভূমিকম্পই হয়েছে মাটি থেকে খুব বেশি নিচে নয়, মাত্র 10 কিলোমিটার নিচে। ফলে মাটির ওপরে যেহেতু কম্পন কেন্দ্র অগভীর, তাই মাটির ওপরে তার অভিঘাত অনেক বেশি হয়েছে। এবং তার সঙ্গে যেটা হয়েছে সেটা লিকুইফ্যাকশন। এর মানে কি? এর মানে এটাই, মাটির নিচে যে মাটি রয়েছে, মানে ভূপৃষ্ঠের নিচে যে মাটি, তার সঙ্গে জলস্তরের জল মিশে, মাটি এবং জল মিশে হয়ে গেছে কাদা। সে কাদা হয়ে যাওয়ার পর সেই কাদা ওপরের যে চাপ, এত বহুতলের চাপ, সেটা সহ্য করতে পারেনি। সেই কারণেই আমরা দেখছি মায়ানমার এবং থাইল্যান্ডের অনেক জায়গাতেই বহুতল একেবারে ঝুরঝুর করে ভেঙে গেছে, কিংবা সেই বহুতল হেলে গেছে। এর পেছনে কারণ এই একটাই, লিকুইফ্যাকশন। দেখুন, আমাদের ভাগ্য ভালো, চারদিক থেকে আমরা শুধু ভূমিকম্পের খবর পাচ্ছি, বড়জোর মাঝে মধ্যে কেঁপে উঠি। কিন্তু এই যেমন ফেব্রুয়ারির শেষের দিকে 4 দিনে 3 দিন বাংলা কেঁপে উঠেছিল। গতকালও বাংলার অনেক জায়গা কেঁপেছে, অনেক জায়গায় পুকুরের জল চলকে উঠেছে। 2004 সালের সেই সুনামির দিনেও পুকুরের জল, সেখানে ঢেউ দেখেছিল বাংলা। আবার সেই ছবি আমরা দেখলাম গতকাল। মায়ানমারের ভূমিকম্পের সারফেস ওয়েভ বা এস ওয়েভ বাংলায় পৌঁছেছিল, তাই এই দুলুনি আমরা টের পেলাম। কিন্তু কলকাতার কাছে ভূমিকম্প হলে তখন শিয়ার ওয়েভের ধাক্কা সইতে হবে। তখন শুধু দুলুনি নয়, কারণ শিয়ার ওয়েভ করাতের মতো ফালা ফালা করে কাটতে কাটতে এগোয়। সেই ধাক্কা জলস্তরে লাগলে জলে মাটিতে মিশে ওই যে কাদা, সেই কাদা তৈরির পরিস্থিতি তৈরি হয়ে গেলেই ব্যাস, লিকুইফ্যাকশন। সেই সম্ভাবনা কলকাতায় বিরাট। কেন? দেখুন, কলকাতাতেও কি লিকুইফ্যাকশনের ভয় আছে? হ্যাঁ আছে, ভীষণভাবে আছে। আশঙ্কার সুর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা বিশিষ্ট ভূবিজ্ঞানী শঙ্কর কুমার নাথের গলায়।
ভূমিকম্পের পর মাটি গলে বিপদ বেড়ে যাওয়ার এই আশঙ্কায় রিপোর্ট আকারে কেন্দ্রের কাছে পাঠিয়েছিলেন অধ্যাপক নাথ। তাতে বলা হয়েছিল সল্টলেক নিউ টাউন কলকাতার বিস্তীর্ণ এলাকায় লিকুইফ্যাকশনের আশঙ্কা অনেকটাই বেশি, কারণ কলকাতার নিচের পলিমাটির স্তর। এখানে পলিমাটির স্তর অনেক নিচু পর্যন্ত রয়েছে, 10-15 কিলোমিটার নিচে পর্যন্ত পুরোটাই পলিমাটির বিভিন্ন স্তর। হার্ড রক এখানে ভার্চুয়ালি নেই এবং ওয়াটার টেবিলের ডেপথও খুব শ্যালো। ভূমিকম্প হলে এই পলিমাটির স্তরই ভূতলে বিপর্যয় ডেকে আনতে পারে। জল এবং মাটি দুটো কাছাকাছি এলো এবং দুটো মিক্স করলো এবং আমরা সেটাকে যেমন কচলাতে থাকি, ওটা কাদামাটি হয়ে যায় এবং ওটা অনেকটা চোরাবালির মতো হয়ে যায়। তো সেই চোরাবালির ওপরে যদি এবার একটা হাই রাইজ একটা বিল্ডিং থাকে এবং আরবান স্ট্রাকচার থাকে এবং স্কাই স্ক্র্যাপার থাকে, তাহলে কি হবে, এর লোড নিতে পারবে না। লোড না নিতে পারার কারণে পুরো স্ট্রাকচারটা বসে যাবে বা এটা হেলে পড়ে যাবে। সল্টলেক নিউ টাউন তো বটেই, কলকাতা ও শহরতলির অনেক অঞ্চলেই জলা বুঝিয়ে বহুতল তৈরি হচ্ছে। এই বহুতল কি আদৌ রক্ষা পাবে? কি হতে পারে রক্ষা কবচ? কলকাতা জুড়ে ফ্লাইওভার, মেট্রো পিলার তৈরি হচ্ছে, তারই বা রক্ষা কবচ কি হতে পারে? ফাউন্ডেশনটাকে ভীষণ স্ট্রং করতে হয়, সেজন্য ফাউন্ডেশনে একটা জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করা দরকার। তার জন্য ড্রিল করে প্রায় 500 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত ড্রিল করে সেখান থেকে স্যাম্পল বার করে তার উপরে আমরা অ্যানালিসিস করি। এখানে কি দলদল হবে, কি চোরামাটির বা চোরাবালির মতন এটা বিহেভ করবে, নাকি এটা স্টেবল থাকবে। লিকুইফাইড হয়ে যায়, দলদল হয়ে যায়, তখন সেটাকে পাইলিং ভালোভাবে করতে হয়। সব নিয়ম মানলে ভূমিকম্পের সময়ও বিপদ এড়ানো যেতে পারে। ভূবিজ্ঞানীরা ব্যাংককের একাধিক বাড়ির উদাহরণ টানছেন। বহু বাড়ি এমন রয়েছে যাদের ভয়ানক দুলতে দেখা গিয়েছে শুক্রবার, কিন্তু মাটির দুলনির সঙ্গে তাল মিলিয়ে দুলে অক্ষত থেকে গিয়েছে অনেক বহুতল। কলকাতা কি পারবে নিয়ম মানতে? যে শহরে এত জনঘনত্ব, সেখানে ভয় অনেক জায়গায়। কলকাতায় সত্যি কথাই যেভাবে এক ফোঁটাও জমি থাকছে না, সেখানটা বোধহয় টাউন প্ল্যানিং একটা ভীষণ বড় ব্যাপার। যে বাড়িগুলো যদি সঠিকভাবে করেও থাকে, তাহলেও কিন্তু টাউন প্ল্যানিংটা একটা বড় ইস্যু, যে কতটা গ্যাপে গ্যাপে রাখবো। এবং মানুষরা যখন ইভ্যাকুয়েশন করবে, আর্থকুয়েক হচ্ছে এরকম ফিল করে, তখন তারা কোথায় গিয়ে দাঁড়াবে? যেখানে দাঁড়াবে সেখানেও একটা 7 তলা বা 10 তলা কিছু একটা বাড়ি রয়েছে। নিরাপদে দাঁড়ানোর মতো ফাঁকা জায়গার অভাব, প্রতি পদে পদে ঘাড়ে বাড়ি ভেঙে পড়ার ভয়। কেন্দ্রকে পাঠানো রিপোর্টে আইআইটি খড়গপুর আগেই বলেছে, আশপাশে তীব্র ভূমিকম্প হলেই কলকাতায় মৃত্যু হতে পারে 22,000-এর, জখম হতে পারে কলকাতার 2.5 লক্ষ মানুষ, ভেঙে পড়তে পারে কলকাতার অর্ধেক বাড়ি। মহানগর জুড়ে পুরনো ভগ্ন বাড়ি, সঙ্গে বেআইনি অবৈধ নির্মাণ। মাসখানেক আগে একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে আসছিল। ভূমিকম্প হলে কি হবে? কতটা ভয় বুঝতে পারছেন? জরুরি কথা বলছেন ভূবিজ্ঞানী শঙ্কর কুমার নাথ। কথা আছে যে ভূমিকম্প মানুষ মারে না, এটা স্ট্রাকচার এবং আরবানাইজেশন এবং ঘর বাড়িয়ে যা আমরা তৈরি করেছি, সেটা ফল্টি কনস্ট্রাকশনের জন্য এগুলোই মানুষ, গবাদি পশু এবং আমাদের সমস্ত প্রপার্টির ক্ষয়ক্ষতির কারণ। এই সহজ সত্যিটা কি প্রমোটার থেকে প্রশাসন সবাই মনে রাখবে, নাকি পাত্তা না দেওয়ার ট্রেন্ডই চলতে থাকবে? কমলেশ চৌধুরী, মনতোষ পোদ্দার ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, আপনারা অনেকেই হয়তো ভাবছেন ভর সন্ধ্যায় হয়তো ভয় দেখাচ্ছে বা বিশেষজ্ঞরা অযথা ভয়ের কথা বলছেন। ছোট্ট একটা উদাহরণ দেবো আপনাদের, তাহলে বুঝতে পারবেন আশঙ্কা কতটা সত্যি। এখনো ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোপুরি জোরেনি। কেন? কারণ বউবাজারের বিপর্যয়। শুধু টানেল খুঁড়তে গিয়েই জলস্তরে ধাক্কা লেগেছিল। মাটি জল মিশে এমন কাদা তৈরি হয়, উপরের বাড়ি বসে যায়। তার ফলে বাড়ির দেওয়ালে বড় সড়ো একটা টান পড়ে আর সঙ্গে সঙ্গে ফাটল ধরে যায়। এখনো বউবাজারের মানুষজনের দুশ্চিন্তা কাটেনি। যখনই বাড়িতে ফাটল ধরেছে, তখনই হোটেলে দিন কাটাতে হয়েছে। গোটা কলকাতায় বউবাজারের মতো পরিস্থিতি তৈরি হলে কি হবে? বিশেষজ্ঞদের কথা কি আমরা শুনি। আমরা সকলে মিলে একটা প্রতিজ্ঞা করি
যে আমরা কোনো রুল রেগুলেশন বা প্রোটোকল আমরা ফ্লাউট করব না, সেটাকে আমরা মানব এবং যেভাবে আরবানাইজেশন করার প্রোটোকল দেওয়া আছে সেটা আমরা ফলো করে আমরা করব। ফাউন্ডেশনের উপরে জোর দেব। ব্যবস্থা নিতেই হবে, সতর্ক হতেই হবে, কারণ অনেক সময় দূরের শক্তিশালী ভূমিকম্প বড়সড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই যেমন মায়ানমারের ভূমিকম্পে ব্যাংককের বহুতল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কয়েক কোটি টাকার ক্ষতি থাইল্যান্ডে। কেন হলো এরকম? ভূমিকম্প হয়েছে মধ্য মায়ানমারে, কম্পন কেন্দ্র মান্দালয়ের কাছে। তাহলে সেই ভূমিকম্পে থাইল্যান্ড এতটা তছনছ হয়ে গেল কেন? ভূতত্ত্ববিদরা যেটা বলছেন, ইন্দো বার্মা সাবডাকশন জোন থেকে 1200 কিলোমিটার পূর্বে যে সাগাইং ফল্ট, সেই সাগাইং ফল্টটি গতকাল নড়ে উঠেছিল এবং যে রাপচার জোন অর্থাৎ ফাটল, সেটা ক্রমশ থাইল্যান্ডের দিকে বিস্তৃত হয়েছিল। সেই কারণে আমরা ব্যাংককে এতটা ক্ষয়ক্ষতি দেখছি, বহুতল ভেঙে পড়ার মতো ঘটনাও দেখতে পেলাম। আর সেই বিধ্বস্ত ব্যাংককে পৌঁছে গিয়েছি আমরা, TV9 পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি বিপিন চৌবে। ব্যাংককের যে ভাইরাল ছবি গতকাল আপনারা মোবাইলে দেখেছেন, সেই জায়গার ঠিক কি অবস্থা এখন এই মুহূর্তে দেখাবো আপনাদের, দেখুন। इसी बिल्डिंग, इसी मलबे के ठीक बाईं तरफ आप देखेंगे, कैमरा पर्सन सुनील आपको तस्वीर दिखाएंगे। ये देखिए, ये पूरा वेयर हाउस है और ये वेयर हाउस अंदर से बिल्कुल तहस नहस हो चुका है। उसके अंदर की तस्वीरें देखिए। और अब मैं आपको वो तस्वीर लाइव 24 घंटे बाद उस जगह से जहां के वीडियो ने पूरी दुनिया को हिला कर रख दिया, मेरे कैमरा पर्सन सुनील इस वक्त वो आपको तस्वीर आप दिखाने जा रहे हैं। कैमरे पर वो तस्वीर देखिए, राहत और बचाव कार्य कैसे सेना, पुलिस, स्थानीय नागरिक, एम्बुलेंस, डॉक्टर्स ने यहाँ पर मोर्चा संभाला हुआ है। अजीत, आप कहाँ थे, जरा आइए और अपनी आंखों देखिए, बताइए। आप तो यही थाईलैंड में रहते हैं, आप यही बैंकॉक शहर में रहते हैं और दूरी पे थे, 10 किलोमीटर की दूरी पे थे। हाँ, आप चश्मदीद हैं, आपने भी महसूस किया वो? जी, हमने भी महसूस किया, पूरा बिल्डिंग हिल रहा था। हाँ। लोग अपना जो है कि अपना खुद अपना लगे हुए थे, जान बचाने के लगे हुए थे। अच्छा, जिस तरह से बिल्डिंग हिल रही थी, लग रहा था कि आप लोग बचेंगे, जीवित बच जिस तरह से बिल्डिंग हिला उस लग रहा था कि बहुत भयावह स्थिति है, हाँ, लेकिन तो बच हम गए लोग बच गए जैसे तैसे। यहाँ से तस्वीर देखिए। और ये तस्वीर पहली बार किसी भी भारतीय टीवी चैनल पर ये लाइव तस्वीर देखिए। सेना, पुलिस, यहाँ की लोकल डिजास्टर मैनेजमेंट फोर्सेस, इसके अलावा जो लोकल स्तर पर मदद होती है, वो कैसे जेसीबीज, क्रेन्स के जरिए इस मलबे को हटाने की कोशिश की जा रही है। सैंडविच के आकार में इस बिल्डिंग्स की छतें, मलबा, पिलर, सरिया, सब कुछ। और एक बार फिर से जरा तस्वीर दिखाइए सुनील, आगे आके इस तरफ से अगर संभव हो और बताने की कोशिश करिए कि क्या कुछ चल रहा है। देखिए, बगल का आधी बिल्डिंग, लगभग 26वें मंजिल पर काम करने वाले लोगों से हमारी मुलाकात की हुई है। उनके परिवार जो लाइट का काम कर रहे थे, जिन 8 लोगों के शव बरामद हुए हैं, भागते वक्त मारे गए, लेकिन सैकड़ों की तादाद में इसी बिल्डिंग के अंदर फिनिशिंग का काम करने वाले वो तमाम लोग ऐसे हैं जिनके परिवार ये इंतजार कर रहे हैं कि शायद कोई करिश्मा हो जाए और उनके परिवारजन बच पाए। একটি বহুতল আপনারা দেখেছেন, যার উপর থেকে সুইমিং পুলের জল চলকে পড়ছিল। এবার দেখাবো সেই বহুতলের কি অবস্থা, আজকের অবস্থা দেখুন। ये देखिए, इसी तरह के हाई राइज अपार्टमेंट से पूरा थाईलैंड भरा पड़ा है, पूरा बैंकॉक भरा पड़ा है। लेकिन अगर इतनी तीव्रता का भूकंप आया तो अगर आप समझिए कि इम्पैक्ट अगर हुआ होता तो आज आप समझिए लाशों के ढेर में या शमशान में तब्दील हो गया होता ये पूरा शहर। लेकिन गनीमत ये रही कि कुछ बिल्डिंग्स पे असर आया और ये बिल्डिंग जो हम आपको दिखा रहे हैं, ये बिल्डिंग बिल्कुल ऐसे झूल रही थी, 8 सेकंड तक झूली और इसके टॉप फ्लोर पर बना स्विमिंग पूल से पूरा का पूरा पानी जमीन पर गिरता रहा। और वो वीडियो भी वायरल है, उससे अंदाजा लगाइए कि वो 8 सेकंड कितने भयावह रहे होंगे और लोगों ने कैसे डर और दहशत के साए में वो 8 सेकंड अपने गुजारे होंगे। घटना को बीते 24 घंटे बीत चुके हैं, लेकिन उसके बावजूद इन बिल्डिंग में रहने वालों की रूह कांपी हुई है, क्योंकि इस तरह के भूकंप और त्रासदी जब आती है तो आफ्टर शॉक्स आते हैं। और अगर आफ्टर शॉक्स में इंपैक्ट हुआ तो आप समझ नहीं सकते, गणना नहीं कर सकते कि कितना ज्यादा होगा, कितने लोग प्रभावित होंगे और कितने लोग मारे जाएंगे। कैमरा पर्सन सुनील के साथ विपिन चौबे, TV9 भारतवर्ष, बैंकॉक।